আজকের ভিডিওতে আমরা আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন কাকে বলে বা কিভাবে বন্ধনটা গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আয়নিক যৌগ এটার মেইন কথা হচ্ছে এই যৌগটা ধাতু এবং অধাতুর সমন্বয়ে গঠিত হবে। সো ধাতু কারা আমরা আগে জেনে আসছি, ধাতু যাদের শেষ শক্তির স্তরে একটা দুইটা বা তিনটে ইলেকট্রন থাকে, সহজেই আমরা তাদেরকে ধাতু বলতে পারি। আর অধাতু কারা, যাদের শেষ শক্তির স্তরে তিনের অধিক ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা অধাতু বলে থাকি। সো ধাতু সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ধরো ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করে এ প্লাস আয়নে পরিণত হলো, বা আরেকটা ধাতু ইলেকট্রন ত্যাগ করে A2+ আয়নে পরিণত হলো। আবার অধাতু তারা ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তারা ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। ওকে, সো এরকমভাবে ধাতু ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নদ্বয় পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণটাকে আমরা বলে থাকি স্থির বৈদ্যুতিক একটা আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে ধাতু এবং অধাতু ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়ে নিজেরা আকর্ষণ বলের মাধ্যমে একটা বন্ধনে পরিণত হবে। এই বন্ধনটাকে আমরা বলে থাকি আয়নিক বন্ধন। ওকে, তাহলে ধাতু ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কিসে পরিণত হবে? ক্যাটায়ন। অধাতু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কিসে পরিণত হবে? অ্যানায়ন। ওকে, এখানে আয়নিক যৌগে একটা শর্ত কি জানো? আয়নিক যৌগের মেইন শর্ত হচ্ছে ধাতু যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু কিন্তু ঠিক সে কয়টা ইলেকট্রনই গ্রহণ করবে। ওকে, ধাতু যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু কিন্তু ঠিক সে কয়টা ইলেকট্রনই গ্রহণ করবে। আবার আরেকটা জিনিস আমাদেরকে এখানে রিমেম্বার করে রাখতে হবে, একটা আয়নিক যৌগ লাইক সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, ইভেন ক্যালসিয়াম ক্লোরাইড, ইভেন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরকম অনেক আছে, MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। সো এই সকল যৌগ যখন আয়নিক যৌগ, এই যৌগটা যখন আমরা আয়নিক যৌগ ব্যাখ্যা করব, তখন আমাদেরকে এক জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ক্যালসিয়াম ধাতু আছে কয়টা? একটা। ক্লোরিন অধাতু আছে কয়টা? দুইটা। এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। সোডিয়াম ক্লোরাইড ধাতু সোডিয়াম কয়টা আছে? একটা। অধাতু ক্লোরিন কয়টা আছে? একটা। ওকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ম্যাগনেসিয়াম ধাতু কয়টা আছে? একটা। অধাতু ক্লোরিন কয়টা আছে? দুইটা। ওকে, সো একটা আয়নিক যৌগে ধাতু কয়টা আছে, ইভেন অধাতু কয়টা আছে, এটা আমাদেরকে বের করে দেখতে হবে। আমরা চোখে দেখেই সেটা বুঝতে পারবো যে কয়টা ধাতু আছে, কয়টা অধাতু আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট শর্ত। নেক্সট শর্তটা কি? আমি একটু আগেই বলেছি, ধাতু যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু কি করবে? ঠিক সে কয়টা ইলেকট্রনই কিন্তু সে গ্রহণ করবে। ওকে, এবং ধাতু ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, অধাতু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে উভয়ই নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করবে। কথা বোঝা গেছে? নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করবে। কারণ কি? নিষ্ক্রিয় মৌলের কাঠামো যখন তারা অর্জন করবে, তখন তারা অনেক স্টেবল হবে, অর্থাৎ তখন বন্ধনটাও কি হবে? অনেক স্টেবল হবে। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড কি? একটা আয়নিক যৌগ। কারণ কি? সোডিয়াম ক্লোরাইড দেখে আমরা কীভাবে বুঝবো এটা আয়নিক যৌগ? তারপর তো আমরা ব্যাখ্যা করব। তো সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামটা হচ্ছে ধাতু, ক্লোরিনটা হচ্ছে অধাতু। কারণ কি? সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, আর ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন। তাহলে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি, 1s2, 2s2, 2p6, 3s1, ক্লোরিন 17। যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে সহজেই সে একটা ইলেকট্রন কি করতে পারবে? ত্যাগ করতে পারবে। আর ক্লোরিন শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। সহজেই সে কি করতে পারবে? সোডিয়ামে ত্যাগকৃত একটা ইলেকট্রন গ্রহণ করে সে অষ্টক নিয়মে পরিণত হতে পারবে, অর্থাৎ স্টেবল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস আর্গনে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে, কারণ আর্গন হচ্ছে ইলেকট্রন সহ কয়টা থাকে? 18টা। তো আমরা যদি একটু দেখি, সোডিয়াম শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো, তখন তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 8টা। অর্থাৎ সে কার ইলেকট্রন কাঠামো অর্জন করলো?
নিয়ন নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো ইলেকট্রন কাঠামো অর্জন করলো। সেমভাবে ক্লোরিন কি করলো, ক্লোরিন শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, সোডিয়ামে তাকিয়ে তো একটা ইলেকট্রন সে গ্রহণ করলো, গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হলো। আমরা কি দেখেছিলাম, সোডিয়াম ছিল কয়টা, একটা সোডিয়াম ক্লোরাইড যৌগে, এবং ক্লোরিন ছিল কয়টা, একটা। তাহলে একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো এবং নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করলো। সেমভাবে ক্লোরিন সোডিয়ামে তাকিয়ে তো একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হলো, একটা ক্লোরিন আছে, তাই এখানে একটা ক্লোরিন দিয়ে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি কি, দেখো ইলেকট্রন ত্যাগ গ্রহণ কিন্তু সমান হয়ে গেছে এবং ক্লোরিন সে আর্গন ইলেকট্রন কাঠামো অর্জন করতেছে, কারণ কি শেষ কক্ষপথে তখন একটা ইলেকট্রন যোগ হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এই যে সোডিয়াম প্লাস আয়ন এবং Cl মাইনাস আয়ন এদের মধ্যে কি থাকবে, একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে, কারণ আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের প্রতি আকর্ষিত হয়। ওকে, তো আমরা এই জিনিসটাকে যদি একটু লুইস প্রতীকের মাধ্যমে প্রকাশ করে দেখি, লুইস প্রতীক, যদিও লুইস প্রতীকটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না, তারপর আমি একটু জাস্ট দেখা দিচ্ছি। লুইস প্রতীকটা হচ্ছে ডট এবং ক্রস প্রতীক, ডট এবং ক্রস প্রতীক। বিজ্ঞানী লুইস এটা আবিষ্কার করেছিলেন, তার নাম অনুযায়ী এটাকে লুইস প্রতীক বলা হয়। তো ধরো সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, একটা আছে, একটা পেছু একটা ইলেকট্রন আছে। ওকে, আবার ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা আছে, ক্লোরিনের শেষ কক্ষপথে আছে হচ্ছে 7টা, 2 4 6 আর 1 7। ওকে, তাহলে সোডিয়াম কি করতেছে, একটা ইলেকট্রন ত্যাগ করে Cl মাইনাস আয়নে প্রোভাইড করতেছে, ক্লোরিনকে প্রোভাইড করতেছে, কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা। সে কি চায়, সে স্টেবল হতে চায়, সবাই কি চায়, একটু স্টেবল হতে চায়। ধরো তুমি একটা জায়গায় বসে আসো, তুমি ফার্স্টে চেয়ারে বসছো, বাট তুমি কিন্তু ফার্স্টেই রিল্যাক্সে বসবে না, কিছুক্ষণ যাবে তারপর দেখবে তুমি একটু রিল্যাক্সেশন চাচ্ছ, যে না একটু হেলান দিয়ে বসি বা যে কোনোভাবে বসি। তো যে যেখানে থাকুক সে সেখানে কী হতে চায়, একটু স্টেবল হতে চায়। ওকে, একটু স্থায়ী হয়ে বসে থাকতে চায়। ওকে, তো এই জিনিসটাই। তো সোডিয়াম স্টেবল হওয়ার জন্য তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন প্রোভাইড করে দিচ্ছে কাকে, ক্লোরিনকে। কারণ ক্লোরিন কেন নিচ্ছে, কারণ ক্লোরিনও স্টেবল হতে চাচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে, কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি 7টা ইলেকট্রন আছে, স্টেবিলিটি অর্জনের জন্য তার একটা ইলেকট্রন কি প্রয়োজন। তাই সোডিয়াম তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন প্রোভাইড করে Cl প্লাস আয়নে পরিণত হলো। আর একইভাবে ক্লোরিন কি করলো, ক্লোরিন শেষ কক্ষপথে সোডিয়ামে তাকিয়ে ইলেকট্রন গ্রহণ করলো, এই যে সেই ডট চিহ্ন দিয়ে প্রকাশ করলাম যেটা সোডিয়াম থেকে আসছে। আর বাকি যে 6টা ছিল 6টা আমি দেখালাম। তাহলে প্রত্যেক একটা ক্লোরিন ছিল, সেই ক্লোরিনটা কিসে পরিণত হলো, Cl মাইনাসে পরিণত হলো। ওকে, তো এইভাবে খুব সহজেই পরমাণুগুলো খুব সহজেই ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তারা ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হলো। সো এইভাবে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে উভয় পরমাণু যথাক্রমে যেমন সোডিয়াম নিয়ন গ্যাসের ইলেকট্রনিক কাঠামো অর্জন করছে নিষ্ক্রিয় গ্যাস, এবং ক্লোরিন নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো বা আর্গনের ইলেকট্রনিক কাঠামো অর্জন করেছে। ওকে, তো এইভাবে সৃষ্ট যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নদ্বয় এরা পরস্পর কি হয়, এরা পরস্পর আকর্ষিত হয়, এরা পরস্পর আকর্ষিত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক একটা আয়নিক যৌগে পরিণত হয়ে যায়। কথা বোঝা গেছে? এই হচ্ছে বেসিক আমাদের যে আয়নিক যৌগটা আছে সেটা জাস্ট একটু আমি ফর্ম করে বোঝালাম। আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাব। ওকে, দেখো আমরা নেক্সট এক্সাম্পলে চলে আসছি। এক্সাম্পল 02, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, কারণ তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন। অক্সিজেন হচ্ছে অধাতু, কারণ তার শেষ কক্ষপথে 3-এর বেশি ইলেকট্রন আছে। সো আমরা এটা ইলেকট্রনিক কনফিগারেশন করলেই কিন্তু বুঝতে পারি, এবং আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু পরীক্ষাতেও দেখা দিতে হবে। ম্যাগনেসিয়াম আছে 12টা, সো 1s2, 2s2, 2p6, 3s2, শেষ কক্ষপথে 2টা, তাহলে সে ধাতু। ওকে, তারপরে তোমার অক্সিজেন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, অক্সিজেনের ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি 1s2, 2s2, 2p4, শেষ কক্ষপথে কয়টা, 6টা, তাহলে 3-এর বেশি ইলেকট্রন আছে, সুতরাং অক্সিজেন কি অধাতু। এবার দেখো তো ম্যাগনেসিয়াম ধাতু আছে কয়টা, একটা। অক্সিজেন অধাতু আছে কয়টা, একটা। ওকে, ফাইন। এবার ম্যাগনেসিয়াম শেষ কক্ষপথে আমরা কি দেখতে পাচ্ছি, 2টা ইলেকট্রন আছে। তাহলে ম্যাগনেসিয়াম কি করতে পারবে, খুব সহজেই তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন সে
ত্যাগ করতে পারবে, ত্যাগ করে Mg2+ আয়নে পরিণত হবে। অর্থাৎ সে কার কাঠামো অর্জন করবে? নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করবে। ওকে, অক্সিজেন শেষ কক্ষপথে কয়টা আছে? 6টা। তো কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে অক্সিজেনের? সেম, নিয়ন। ঠিক আছে, তাহলে নিয়নে ইলেকট্রনিক কাঠামো অর্জনের জন্য তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন দরকার? 2টা। তাহলে অক্সিজেন, একটা অক্সিজেন কী করবে? ম্যাগনেসিয়ামে ত্যাগকৃত যে 2টা ইলেকট্রন আছে সেই 2টা ইলেকট্রনকে একটা অক্সিজেন গ্রহণ করবে, গ্রহণ করে O2- আয়নে পরিণত হবে। সেমভাবে অক্সিজেনও নিয়নের ইলেকট্রনিক কাঠামো অর্জন করবে। সো আলটিমেটলি আমরা যদি যোগ করে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? এটা কাটা, ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এবং গ্রহণের মাধ্যমে Mg2+ O2- আয়নে পরিণত হবে। ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দেয় পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে ম্যাগনেসিয়াম অক্সাইড নামক একটা আয়নিক যৌগে পরিণত হয়ে যাবে। ওকে, দেখো কত সহজ একটা জিনিস। ওকে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে আয়নিক যৌগ। এবার সেটা আমাদের চিত্রের মাধ্যমে অনেক সময় ব্যাখ্যা করতে বলে, সেটা আমরা কীভাবে করব? দেখো, ম্যাগনেসিয়াম আমরা যদি দেখি, আমরা কক্ষপথগুলো আঁকালাম। ম্যাগনেসিয়ামের ফার্স্ট কক্ষপথে কয়টা? 2টা। দ্বিতীয় শেলে কয়টা আছে? দ্বিতীয় শেলে আছে 8টা। 2, 4, 6, 8। আর শেষ কক্ষপথে কয়টা আছে? 2টা। তাহলে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। তাহলে ম্যাগনেসিয়াম কী চায়? 2টা ইলেকট্রন ত্যাগ করতে চায়। আর অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে। তাহলে অক্সিজেন কী করতে চায়? 2টা ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে ম্যাগনেসিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে ম্যাগনেসিয়াম 2+ আয়নে সে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, ম্যাগনেসিয়াম যখন 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করলে দেখো তার শেষ কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। দেখতেই পাচ্ছি 8টা ইলেকট্রন। দেখো লাস্ট কক্ষপথে কিন্তু এখানে আমি দেখাইনি, কারণ 2টি ইলেকট্রন চলে গেছে। 2টি ইলেকট্রন চলে যাওয়ার মাধ্যমে সে Mg2+ আয়নে পরিণত হচ্ছে, Mg2+ আয়নে পরিণত হচ্ছে এবং নিয়নের ইলেকট্রনিক কাঠামো অর্জন করতেছে। সেমভাবে অক্সিজেন শেষ কক্ষপথে ম্যাগনেসিয়ামে ত্যাগকৃত 2টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে O2- আয়নে পরিণত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম ধাতু 2টি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে Mg2+ আয়নে পরিণত হচ্ছে, অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে O2- আয়নে পরিণত হচ্ছে। ধাতু ইলেকট্রন ত্যাগ করতেছে, অধাতু ইলেকট্রন গ্রহণ করতেছে। ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে ধাতু, অধাতু ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। এই দুটো ধাতু ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে এবং তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে তারা ম্যাগনেসিয়াম অক্সাইড নামক একটা আয়নিক যৌগে পরিণত হচ্ছে এবং তারা স্টেবল। কিন্তু কেন? কারণ কি, দেখো ম্যাগনেসিয়াম 2+ কিন্তু স্টেবল, কারণ সে নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করেছে। সেমভাবে O2- সেও কিন্তু স্টেবল, কারণ কি, কারণ সেও নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করেছে। সো আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে একটা আয়নিক যৌগ।